প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেখানে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য স্কুল নম্বর 5, সেই পেজ নম্বর 391। তো 5 নম্বর স্কুলের যে প্রশ্ন দেওয়া আছে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর আমরা সমস্ত প্রশ্ন উত্তর অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি, তার উত্তরগুলো। তো তোমরা চাইলে তোমরা সেই প্রশ্নগুলো আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারবে, সেই স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো আজকে যে 5 নম্বর স্কুল আছে সেটা আমরা আজকে আলোচনা করব। তো আমাদের 5 নম্বর যে স্কুল, সেখানে দেখো কি বলা আছে, এটা চাকদাহা রামলাল একাডেমি 5 নম্বর যে স্কুল। সেখানে আমাদের প্রথম প্রশ্ন, একের দাগে কী করতে বলা হয়েছে, সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর কে বলেছেন? এটা হবে অ্যাডাম স্মিথ, অপশান এ। পরের প্রশ্ন, বাস্তিল হলো ফ্রান্সের একটি দুর্গ, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, রোবাসপিয়র ছিলেন জেকোবিন দলের নেতা, অপশান এ হবে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন, রাজা ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কারণ কি? এটা হবে অপশান ডি, অর্থাৎ রাজা বিপ্লবের বিরোধিতা করেছিলেন। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, ক্যালন ছিলেন ফ্রান্সের অর্থমন্ত্রী, অপশান এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন কি, নেপোলিয়ন বোনাপার্ট জন্মেছিলেন কোর্সিকা দ্বীপে, অপশান এ। ট্রাফালগারের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়েছিল? সেটা অপশান সি, ফ্রান্স। পরের প্রশ্ন, নেপোলিয়নের যুগ শুরু হয়েছিল, এখানে তারিখগুলো দেওয়া থাকে 1799 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, নেপোলিয়ন মস্কো দখল করেছিলেন 14 সেপ্টেম্বর 1812 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান সি তোমাদের এখানে সঠিক উত্তর হবে। তারপরে প্রশ্ন 10, নেপোলিয়নের মৃত্যু হয়েছিল কোথায়? নেপোলিয়নের মৃত্যু হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে, অর্থাৎ অপশান সি তোমাদের এখানে সঠিক উত্তর হবে। তাহলে দেখো 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল, সেই এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আমাদের হয়ে গেল। তারপর দেখো 2-এর দাগের যে প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে 2-এর দাগের প্রশ্নে, এখানে দেখো কি বলা আছে 2-এর দাগের, নিচের প্রশ্নগুলি একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্ন উত্তর করতে বলা যায়। প্রথম প্রশ্ন, লেতর দ্য ক্যাশে কি? লেতর দ্য ক্যাশে হলো ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার ভিত্তিতে রাজকর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে দীর্ঘদিন আটক করে রাখতে পারতেন। দ্বিতীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ঐতিহাসিক, এখানে ঠিক ড্যাশ 1992 খ্রিস্টাব্দে 10 আগস্টের ফরাসি নাগরিকদের উত্থানকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে অভিহিত করেছেন। এটা হবে লেফেভার, শূন্যস্থান লিখতে হবে। পরের প্রশ্ন, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি কে রচনা করেন? এটা হবে মন্তেস্কু। পরের প্রশ্ন ছিল, কোন যুদ্ধ ফরাসি নৌশক্তির দুর্বলতা প্রমাণিত করে? এই প্রশ্ন উত্তর আমাদের জানা নেই, যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরের প্রশ্ন কি বলা আছে, ক্যাম্পো ফার্মিওর সন্ধি কি? 1797 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিসের মধ্যে ক্যাম্পো ফার্মিওর সন্ধি স্বাক্ষরিত হয়। সন্ধির শর্ত বলে পয়েন্ট করবে, সেখানে লিখবে ক্যাম্পো ফার্মিওর সন্ধির শর্ত অনুযায়ী 1 নম্বর, অস্ট্রিয়া ফ্রান্সকে লোম্বার্ডি, জেনোয়া এবং নেদারল্যান্ডের কিছু অংশ ছেড়ে দিতে বাধ্য হয়। দ্বিতীয় কী হয়েছিল, বেলজিয়াম প্রদেশের উপর ফ্রান্সের কর্তৃত্ব অস্ট্রিয়া মেনে নেয়। 6-এর দাগের প্রশ্নে কী লিখবে, শত দিবসের রাজত্ব বলতে কী বোঝো? 1814 খ্রিস্টাব্দে মিত্রশক্তির কাছে পরাজিত নেপোলিয়নকে ফ্রান্সের সিংহাসনচ্যুত করে এলবা দ্বীপে পাঠানো হয়। নেপোলিয়ন 1 বছরের মধ্যেই 1050 জন সৈন্য নিয়ে এলবা দ্বীপ থেকে ফ্রান্সে ফিরে আসেন। এই সময় নেপোলিয়ন ফ্রান্সে 1815 খ্রিস্টাব্দে 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত 100 দিন রাজত্ব করেন। একে শতদিবসের রাজত্ব বলা হয়। পরের প্রশ্ন ছিল, ডাইরেক্টরির শাসন কি? 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডিরেক্টর বা ব্যক্তির এক কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই ডিরেক্টরির শাসন 1795 থেকে 1799 খ্রিস্টাব্দ অবধি ডিরেক্টরি শাসন নামে পরিচিত। এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত। ডিরেক্টরদের শাসনকালে ফ্রান্সের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল। আচ্ছা, এটা নেক্সট প্রশ্ন কী ছিল, কনসুলেটর শাসন কি? আচ্ছা, কনসুলেটর শাসন কি, তোমরা ডাইরেক্টরি শাসন কি? তারপরেরটা 8-এর দাগের প্রশ্ন, কনসুলেটর শাসন কি? সেটা লিখবে। নেপোলিয়ন 1799 খ্রিস্টাব্দে 9 নভেম্বর ফ্রান্সের ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে কনসুলেটের শাসন প্রবর্তন করেন। এই শাসন ব্যবস্থায় 3 জন কনসালের হাতে শাসন ক্ষমতা অর্পিত হয়। এতে নেপোলিয়ন ছিলেন সর্বশক্তিমান প্রথম কনসাল। নেপোলিয়ন প্রবর্তিত এই শাসন ব্যবস্থাকে কনসুলেটের শাসন বলা হয়। 3-এর দাগের প্রশ্ন ছিল, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন উত্তর এখানে করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, ফ্রান্সের পুরাতনতন্ত্র বলতে কী বোঝো? লিখবে আশিয়া রেজিম কথার অর্থ হলো প্রাচীন আমল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে বুর্বো রাজাদের আমলকে
আসিয়া রেজিম বলা হয়। এই সময় রাজনৈতিক অবস্থা ছিল স্বৈরাচারী, সামাজিক অবস্থা ছিল বৈষম্যমূলক, অর্থনৈতিক অবস্থা ছিল ত্রুটিপূর্ণ। ফরাসি বিপ্লব এই পুরাতনতন্ত্রের অবসান ঘটিয়েছিল। আচ্ছা, শাকুলত কারা? ফরাসি সমাজে শাকুলত বলতে বোঝাতো শহরবাসী খেটে খাওয়া সাধারণ মানুষদের। এর মধ্যে ছিল দিনমজুর, কুলি, মালি, ভিস্তি, কাঠুরে, চাকর প্রভৃতি। ফরাসি বিপ্লবে শাকুলতদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরেরটা লিখবে কি, কোড নেপোলিয়ন কি? কোড নেপোলিয়ন পয়েন্ট করবে এবং তার প্রবর্তনের কারণ এখানে লিখে দেবে। ট্রাফালগারের যুদ্ধ কি? যুদ্ধের পটভূমি এবং ডিটেলস এখানে দেখো যুদ্ধ ডিটেলস, এটা তোমরা এখানে লিখে দেবে, তাহলে এটা হয়ে যাবে। এর পরের পেজে যে প্রশ্নগুলো আছে দেখো, 5 দাগের প্রশ্ন। নেপোলিয়ন কেন স্পেন দখল করে? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার উদ্দেশ্যে সমগ্র আইবেরীয় উপদ্বীপের উপর কর্তৃত্ব স্থাপনের প্রয়োজন ছিল। নেপোলিয়ন পর্তুগাল আক্রমণ করলেও তার মূল লক্ষ্য ছিল স্পেন দখল। তবে তার স্পেন আক্রমণের পিছনে বেশ কিছু অন্য কারণ ছিল। স্পেন আক্রমণের কারণ 1 নম্বর দিয়ে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই পয়েন্টগুলো তোমরা লিখবে। 6 দাগের প্রশ্ন ছিল, কবে কাদের নিয়ে নেপোলিয়নের বিরুদ্ধে তৃতীয় শক্তিজোট গঠিত হয়েছিল? ফ্রান্সের ভবিষ্যৎ আক্রমণ থেকে ইউরোপকে রক্ষা ও ইউরোপের শান্তি বজায় রাখার উদ্দেশ্যে ইংল্যান্ডের উদ্যোগে 1805 খ্রিস্টাব্দের জুলাইয়ে ইংল্যান্ড, অস্ট্রিয়া ও রাশিয়া ও সুইডেনকে নিয়ে ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তিজোট গঠিত হয়েছিল। তারপরে প্রশ্ন 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে। তো দেখো আমাদের এখানে প্রথম যে প্রশ্ন ছিল সেখানে কী বলা হয়েছে, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের রাজস্ব ব্যবস্থার পর্যালোচনা করো। তো এখানে দেখো এই যে ফ্রান্সের কর ব্যবস্থা, প্রত্যক্ষ কর লিখবে, এখানে পরোক্ষ কর এগুলো লিখবে, তারপর কর ব্যবস্থা ও তৃতীয় সম্প্রদায় বলে এই পয়েন্টগুলো এত অবধি লিখবে। পরের প্রশ্ন ছিল দেখো, জেকোবিন শাসনে ফ্রান্স কি লাভবান হয়েছিল? জেকোবিন শাসনে ফ্রান্স কি লাভবান হয়েছিল? সেটা দেখো এখানে লেখা আছে, তোমরা এখানে লিখবে, পটভূমি দেবে, উদ্দেশ্য একটা লিখবে, সন্ত্রাসের ভয়াবহতা এবং অবসান বলে লিখবে। তারপর 3 দাগের প্রশ্নে কী বলা, দেখো নেপোলিয়ন সাম্রাজ্য এবং ফরাসি বিপ্লবের আদর্শের মধ্যে যে সংঘাত তা ব্যাখ্যা করো। নেপোলিয়ন সাম্রাজ্য লিখবে, তার আদর্শবাদ, ইংল্যান্ডের পরাজয়, ফরাসি বিপ্লবের আদর্শে অনুপস্থিতি এবং সাম্রাজ্যবাদী শোষণ এগুলো লিখবে। 4 দাগের প্রশ্ন ছিল, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী এবং কেন এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা তোমরা এখানে লিখবে, নৌশক্তিতে বলিয়ান ইংল্যান্ডকে সামরিক শক্তি দিয়ে পরাজিত করতে না পেরে সে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে তাকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার জন্য নেপোলিয়ন যে ব্যবস্থা গ্রহণ করেন তা মহাদেশীয় অবরোধ নামে পরিচিত। সমগ্র মহাদেশ বা কন্টিনেন্টকে নেপোলিয়ন এই সামুদ্রিক অবরোধের আওতায় এনেছিলেন বলে তার নাম হলো মহাদেশীয় অবরোধ বা কন্টিনেন্টাল সিস্টেম। ফরাসি সম্রাট নেপোলিয়ন তার কনসাল পর্ব এত সাল থেকে এত সাল ও সম্রাট পর্বে এত সাল ফ্রান্সের শাসকরূপে যে সাম্রাজ্য বিস্তার করেন তা অনেকে ফরাসি বিপ্লবের আদর্শের সম্প্রসারণ বলে মনে করেন, কিন্তু প্রকৃত ক্ষেত্রে নেপোলিয়ন ছিলেন একজন উচ্চাকাঙ্ক্ষী সমরনায়ক। সাম্রাজ্যবাদী মানসিকতায় তাকে সাম্রাজ্য বিস্তারের পথে এগিয়ে নিয়ে যায়। নেপোলিয়ন ইংল্যান্ডকে পর্যুদস্ত করার জন্য যে অর্থনৈতিক অবরোধের নীতি গ্রহণ করেন তাকে মহাদেশীয় অবরোধ প্রথা বা কন্টিনেন্টাল সিস্টেম বলা হয়। যদিও এই ব্যবস্থা ব্যর্থ হয়, তবু নেপোলিয়নের পতনে এর গুরুত্বের কথা অস্বীকার করা যায় না। তাহলে এত অবধি এটা লিখলে তোমাদের হয়ে যাবে। তারপর তোমরা একটুকু লিখবে যে ব্যর্থতার কারণ বলে লিখবে, যে এখানে তাও দ্বিতীয় পার্টটা যেটা ছিল যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী সেটা এতটা লিখবে এবং এই কেন এবং এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন। তো এই ব্যর্থতার কারণটা লিখতে হবে, সেকেন্ড পার্টটা ব্যর্থতার কারণ, প্রথম দ্বিতীয় তৃতীয় এই ব্যর্থতার কারণগুলো লিখে দেবে। 5 দাগের প্রশ্নে কী বলা হয়েছে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, বিপ্লবের পটভূমি গঠনে ফরাসি দার্শনিক এবং চিন্তাবিদদের অবদান আলোচনা করো। পটভূমি লিখবে, দার্শনিকদের ভূমিকা, মন্তেস্কু, ভলতেয়ার এবং রুশো, দিদেরো ও এলেমবার্ট, ফিজিওক্রাস্ট এবং দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন, বিপক্ষে যুক্তি এবং পক্ষে যুক্তি, তোমরা এটা আলাদা পয়েন্ট করো, পক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তি, তারপর মন্তব্য লিখে দেবে, তাহলে এই প্রশ্নের উত্তর তোমাদের এখানে হয়ে যাবে। এবং এর পরে দেখো দ্বিতীয় দাগে যে প্রশ্ন ছিল, নেপোলিয়নের রাশিয়া অভিযানের বর্ণনা দাও, কেন এই অভিযান মহাভুল ছিল? এটা আক্রমণের পটভূমি তোমরা লিখবে, রাশিয়ার আক্রমণ, সৈন্য, রাশিয়ার পোড়ামাটির নীতি এবং বেরোডিনের যুদ্ধ, মস্কো দখল, তারপর রাশিয়ার পাল্টা আক্রমণ, এই পয়েন্টগুলো তোমরা এখানে দেওয়া আছে, ডিটেলস তোমরা লিখে দেবে। তো এত অবধি লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের 5 নম্বর যে স্কুল ছিল, ইতিহাসের যে 5 নম্বর ছিল স্কুল ক্লাস 9-এর,
সেখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। তো যদি ভিডিওটা তোমাদের সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই লাইক করবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।